কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যতগুলো নাশকতা হয়েছে এ সম্পর্কে আমরা সবাই জানি এবং দেখেছি। একটি জিনিস আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল কি বিএনপি, জামাত, আওয়ামী লীগ নাকি জাতীয় পার্টি? এই প্রশ্নটি আপনাদের কাছে আমি রাখলাম। তার কারণ হচ্ছে গত 5ই আগস্টের পূর্বে যে আন্দোলনের তীব্রতা আমরা দেখেছি, সেটা কোটা সংস্কার বিরোধী আন্দোলনের কথাই আমি বলছি। সেই আন্দোলনকে ঘিরে আপনার বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছিলেন এই আন্দোলনে। এর মধ্যে শিক্ষক রয়েছে, সাংবাদিক রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারপর আইন ব্যবসায়ীরা রয়েছে, আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানেও আপনার ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলোকে নিয়ে আমি আজ কথা বলবো না, আমি কথা বলবো ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে। তিনি এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন যতদিন চলেছে ততদিনেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রিফিং দিয়েছেন, আলোচনা করেছেন, প্রতিবাদ করেছেন। যখন এই আসিফ নজরুল এই বাংলাদেশের অর্থাৎ যখন এই 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে তিনি ভারতে চলে যান, ঠিক 3 দিন পর এই উপদেষ্টা মণ্ডলীরা যে শপথ গ্রহণ করেছে, সেই শপথ গ্রহণের মাধ্যমে আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকেও পেয়েছি। তিনি ইদানিং বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার প্রশংসা করে যাচ্ছেন। এই প্রশংসাটা হঠাৎ করে কেন তার মুখ দিয়ে বের হচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারছি না। আমাদের বাংলায় একটি প্রবাদ আছে যে ভূতের মুখে রাম নাম। আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক এরকমই একটি বিষয়, যে ভূতের মুখে রাম নাম। গত কয়েকদিন আগেও শেখ হাসিনাকে নিয়ে তিনি যেভাবে আলোচনা করেছেন, সমন্বয়কারীরা যেভাবে আলোচনা করেছেন, আজকে কয়েকদিন ধরে এই আসিফ নজরুল স্যার সহ অনেক সমন্বয়ক আছে যারা পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তারা শেখ হাসিনা সম্পর্কে একটু ইতিবাচক আলোচনা করছেন। এই বিষয়টি আমার কাছে খুব বেশি আশ্চর্যের মনে হচ্ছে, কিন্তু কেন সেই বিষয়টি আমরা বুঝতে পারছি না। আমি মনে করি যে এই যে শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, আজকে আমি আপনাদের ভিডিওর হয়তো প্রথম কিংবা শেষ ভাগে এই অংশগুলো জুড়ে দেব তাদের কথাবার্তাগুলো। এই শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে সাধারণ ছাত্রদের ব্যবহার করে কিছু সুবিধাভোগী মানুষ এই আন্দোলনকে চাঙ্গা করে তুলছে এবং একটি সুবিধা ভোগ করার জন্য এই আন্দোলন করছে। কথাগুলো আমরা প্রথমে বুঝতে না পারলেও কিন্তু এখন কিন্তু সেই কথাটার যে ব্যাখ্যা আমি এখন দিতে প্রস্তুত রয়েছি। তার কারণ হচ্ছে কথাটা একেবারেই সত্য। তখন যেই ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করেছে, যেভাবে তারা গুলির মুখে দাঁড়িয়েছে, আসলে মূলত অনেকেই এখানে ছাত্র নয়, অছাত্রও ছিল। যেমন এখন বর্তমানে বিভিন্ন আন্দোলনে গার্মেন্টস শ্রমিক সেজে এই আওয়ামী লীগ বিভিন্ন নেতারা সেখানে আন্দোলন করে, ঠিক এরকমই একটি আত্মপ্রবঞ্চনামূলক আন্দোলনে শরিক হয়েছিল এই 5ই আগস্টের আগে যারা এই ছাত্র সমন্বয়ক অর্থাৎ কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যারা সম্পৃক্ত ছিল, যারা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়েছে। আসলে
এখানে বেশিরভাগই অছাত্র ছিল, হয়তো কিছু ছাত্র ছিল, যেই বিষয়টা নিয়ে আমরা এখন বর্তমানে আলোচনা করছি এবং এই বিষয়টা নিয়ে বেশ তদন্ত সাপেক্ষে আমরা বিষয়টা বুঝতে পারছি। আপনারা জানেন এই 5ই আগস্টের পর বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, এখন অনেকেই বলছে যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই আপনার এই দেশকে রক্ষা করতে পারে। শুধু যে সাধারণ মানুষ সেটা নয়, ডক্টর আসিফ স্যার বলেছেন, তারপর বিভিন্ন সমন্বয়ক বলেছেন, ফারহানা রুমি যেটা বিএনপির নেত্রী আপনারা জানেন, যিনি সবসময় টকশোতে থাকতে ভালোবাসে, যিনি সবসময় আলোচনায় থাকতে ভালোবাসে, এই নেত্রীও বলেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার কাছেই আমরা নিরাপদ ছিলাম। আসলে এই ব্যাপারটা কেন বারবার উঠে আসছে এটা আমরা হয়তো সঠিকভাবে জানি না। আমি আশা করব আমার এই আজকের যে আলোচনাটা, যারা আমার এই আলোচনাটা শুনবেন তারা আমাকে লাইভ কমেন্টস করে বিষয়টা জানাবেন। আসলে আমি অতটা জ্ঞানী গুণী নই, তারপরও আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা আলাপ করার জন্য, আলোচনা করার জন্য, সমালোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনে যাদের গর্জন ছিল দেশের সর্বোচ্চ পর্যায়ে, হঠাৎ তাদেরই পাল্টিবাজি কথা কিছুটা হাস্যকর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল 25 বছর, তারা কি বুঝে বাস্তবতা? বর্তমান সময়ে সরকার পতনের এই বিষয়টি কিছুটা জটের সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। কেননা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে নিজেদেরকে উপস্থাপন করার সময় বলেন, সরকার পতনের এই বিষয়টি ছিল সম্পূর্ণ একটি সাজানো বিষয়, যার একটি মাস্টার মাইন্ড হিসেবে রূপকারও আছে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed, even the leadership pattern. জানিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ তুলনা হয় না। দিনহীন জীবনযাপন করেছেন উনি, একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন। আর আমরা যখন এর পাশাপাশি এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি, তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা উচিত ছিল। কোটা আন্দোলন থেকে সরকার পতনে আন্দোলন, 8 দফা থেকে 1 দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এবং সেই সময়ে সরকার পতনে এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা। তবে শুধুমাত্র তিনি একা নন, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। যদি আপনারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে আসেন, বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে। অপরদিকে দেশের উপদেষ্টা সমন্বয়কদের নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।